আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এনসিপির নেতা এবং সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অত্যন্ত চমক সৃষ্টিকারী একটা ইনফরমেশন দিয়েছেন, বলা যায় ফাঁস করেছেন। এবং পাশাপাশি বর্তমান যে বিএনপি সরকার, সেই সরকারের ব্যাপারেও একটা মারাত্মক অভিযোগ উত্থাপন করেছেন। এবং তার এই অভিযোগ কিন্তু একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনটা দিয়েছিল, যেটাকে ডক্টর ইউনূস ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন বলে ভাবতে এবং বলতে ভালোবাসেন, সেই নির্বাচনের যথার্থতা নিয়েও কিন্তু উনি একটা প্রশ্ন প্রকারান্তরে তুলেছেন। এবং এই বিষয়টা হলো কি, এক কথায় যদি বলি তাহলে বলবো আমরা ডিপ স্টেট। উনি বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার, এদের সঙ্গে ডিপ স্টেটের কথা হয়েছিল এবং ডিপ স্টেট অন্তর্বর্তীকালীন সরকারকে প্রস্তাব দিয়েছিলেন যে তারা যেন 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকেন। মানে ব্যাপারটা এমন ছিল, যেহেতু আওয়ামী লীগের ক্ষমতা 2029 সাল পর্যন্ত থাকার কথা ছিল, তারা 2024-এ নির্বাচিত হয়েছে, অতএব আওয়ামী লীগ সরকারের বাকি সময়টা অন্তর্বর্তীকালীন সরকার যেন দায়িত্বে থাকেন। এই প্রস্তাবটা ডিপ স্টেটের কাছ থেকে এসেছিল। দেখুন, এই যে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা একবার শুনেছিলাম একদম অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই ওই সরকারের যিনি ধর্ম বিষয়ক উপদেষ্টা ছিলেন তার কণ্ঠে উনি একবার উচ্চারণ করেছিলেন যে আমরা ওই পর্যন্ত ক্ষমতায় থাকবো। তারপর এটা নিয়ে নানা শোরগোল, কথাবার্তা, সমালোচনা হওয়ার পর ওই কথাতে আর কেউ শোনা যায়নি। কিন্তু আমার একটা মনে হচ্ছে এখন, যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই বক্তব্য সঠিক হয়ে থাকে, তাহলে ওই ধর্ম উপদেষ্টা সাহেব উনি কি এই ডিপ স্টেটের কথার উপর নির্ভর করে ওই কথাটা তখন প্রচার করা শুরু করেছিলেন? এই প্রশ্নটা থাকলো, এই প্রশ্নটা আপনারা পরবর্তী সময়ে এর অনুসন্ধান করবেন। কিন্তু তার আগে আমরা বুঝে নেই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি বলেছেন। বৃহস্পতিবার দিন বিকেলে উনি রাজধানীর বাংলা মোটরে ওনাদের যে একটা অফিস আছে খুব গুরুত্বপূর্ণ জায়গায়, সেই কেন্দ্রীয় কার্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে একটা বিশেষ আলোচনা সভা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন। এবং বক্তব্য দিতে যে তিনি কি বলেছিলেন সেটা আমি আপনাদের হুবহু পড়ে শোনাতে চাই, তাহলে আবার উল্টাপাল্টা হয়ে যাবে, বলবেন যে আমি ওই কথাটা বলিনি, ওটা বলেছি। কাজে আমি হুবহু বলি, আমি প্রথম আলো পত্রিকা থেকে নিয়েছি। সেখানে উনি কি লিখেছেন, তিনি বলেছিলেন, আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, শক্তিশালী যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদেরকে অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত সেটা শেষ করেন, আপনারা শেষ করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করি। এবং তিনি আরো বলেন, ওনার আরেকটা বাক্য আমি আরেকটা বিষয় কিছু কথা, কয়েকটা বাক্য আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই, এটা দরকার। সেখানে বলা হয়েছে তাদের মানে ডিপ স্টেটের তাদের সার্টেন কিছু শর্ত ছিল যে তাদেরকে কিছু কিছু জায়গায় ফ্যাসিলিটেট করা, এবং তারা পুরা রোডম্যাপ করেও নিয়ে আসছিল যে বিএনপির নেতাদের তো সাজা আছে, তো সাজা থাকলে সাধারণভাবে নির্বাচন দিলেও তারা নির্বাচন করতে পারবে না, তো তাদের সাজাগুলো না করে আদালতের মাধ্যমে যদি লেংদি করে, আপনারা তো জানেন সেটা কীভাবে করা যায়। আদালতের ডেট ঘুরিয়ে ঘুরিয়ে তারেক রহমানের নিজের নামেও সাজা ছিল, সে যদি সাজাপ্রাপ্ত অবস্থায় থাকতো নির্বাচন হলেও তিনি বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেন না। মানে ডিপ স্টেট তাদের এই প্ল্যানগুলো দিয়ে দিয়েছিল। দেখেন, এখানে কিন্তু কতগুলি বিষয় আছে, খুব ইন্টারেস্টিং বিষয়। কিন্তু আমি একটা জিনিস একটু বলতে চাই যে তারা যে রোডম্যাপটা নিয়ে এসেছিল, সেই রোডম্যাপের মধ্যে যে কথাগুলি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উচ্চারণ করলেন, সেখান থেকে দুই একটা শব্দ আপনাদেরকে আমি দুই একটা লাইন আপনাদেরকে আবার একটু রিপিট করি। দেখেন, উনি কিন্তু এক জায়গায় বলেছেন যে কিভাবে মানে একটা আদালতের সাজাকে দীর্ঘায়িত করা যায়, ওই ডেট দিয়ে দিয়ে এই কথা কিন্তু উল্লেখ করেছে এখানে। এই যে যেমন তাদের সাজাগুলো না করে আদালতের মাধ্যমে এগুলো লেংদি করে, আপনারা তো জানেন সেটা কিভাবে করা যায়। এই যে একটা কথা না, যে আপনারা তো জানেন সেটা কিভাবে করা যায়, তার মানে হচ্ছে এই জায়গাটা আমি ধরছি এই কারণে যে দেখেন, একজন মানুষ তাকে আপনি মামলা দিয়ে কত রকম হয়রানি করতে পারেন, এবং সেটা কে করে?
রাষ্ট্র করে, সরকার করে, আমাদের সরকারগুলো এই ধরনের আকাম কুকাম করে, এটা কি কোনো ন্যায় নীতির কথা হলো? আমি কেবল ওই সরকারের কথা বলছি না, আমি সব সরকারের কথাই বলছি। তাহলে এই যে মামলার ডেটটা মিথ্যা মামলা দিয়ে ঘুরিয়ে 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 সময় ক্ষেপণ করা, এবং ওটা করলে পরে তো তারেক রহমানও নির্বাচন অংশ নিতে পারতেন না, এই কথাই বলতে যাচ্ছে সে। এখন এটা ডিপ স্টেট আদৌ বলেছে কিনা, নাকি আসিফ সাহেব বানিয়ে বানিয়ে বলছেন, এইটা তো আমি আর জানি না। বাট ওনাদের মাথায় যেটা এসেছে এটা আমি বুঝতে পারছি। মানে এটা ডিপ স্টেট তাদেরকে কীভাবে বলছে, কেন বলছে, এটা আমার কাছে কিন্তু আসলে এখন পর্যন্ত গ্রহণযোগ্য না। আমি আমার প্রশ্নগুলো আরেকটু পরে করব, আরেকটু পরে করতে চাই। আসিফ মাহমুদের আরেকটা আপনার বিষয় নিয়ে আলোচনাটা আমি একটু বলতে চাই। ওইখানে উনি বলেছিলেন, ওই অনুষ্ঠানেই বলেছিলেন, তিনি বলেছিলেন অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তি বিএনপি সরকারের মন্ত্রী হিসেবে আছেন। বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে? ডক্টর খলিলুর রহমানের কথা বলা হচ্ছে, তাই না? এটা বোঝা যায় যে তারা এই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডকে আসলে ক্ষতিগ্রস্ত করেছে। যাদেরকে তারা বিএনপি সরকার এখন পুরস্কৃত করলো, তাদেরকে ব্যবহার করেছে। দেখেন, আমি আগেও বলেছি, বহুবার বলেছি, মন্ত্রী পরিষদ এটা কিন্তু আসলে তারেক রহমান সাহেব নিজে নির্ধারণ করেছেন। এটাই পার্লামেন্টারি সিস্টেম, গভর্নমেন্টের নিয়ম, যে প্রধানমন্ত্রী ঠিক করেন যে কাকে কোন মন্ত্রিত্ব দিবেন। তার মানে ডক্টর খলিলুর রহমানকে নেওয়া এটা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চয়েস বলে আমি মনে করি, এখনো মনে করি আমি। যদি অন্য কোনো চয়েস থাকে, কারো চাপ থাকে, তবুও আমি বলবো সেই চাপের কাছে নথি স্বীকার যেটা করেছেন এটা প্রধানমন্ত্রী করেছেন। কেন করেছেন আমি জানি না, বাট আমার কাছে এটা ভালো লাগেনি। এটা আমি আগে যেদিন ওনাকে নিয়োগ দিয়েছে সেই দিনই বলছি, এবং তখন আমি এটাও বলেছিলাম এই জন্য আপনাকে পরবর্তী সময়ে অনেক কথা শুনতে হবে। এই যে কথা শুরু হয়ে গেল, কিন্তু কথা কিন্তু শুরু হয়ে গেল। আসিফ মাহমুদ সজীব ভাই কিন্তু এই কথাটাই বলেছেন যে লেভেল প্লেইং ফিল্ডকে ইন্টারিম সরকার, যে এই অন্তর্বর্তী সরকার, তারা বাধাগ্রস্ত করেছে, নষ্ট করেছে। কেন নষ্ট করেছে? বিএনপি জেতানোর জন্য, এবং তার পুরস্কার বিএনপি দিয়েছে। আমি জানি না অন্য কোনো উপদেষ্টা আবার এই 11 দলীয় জোট যেটা আমাদের আসিফ মাহমুদ সাহেবরা ছিলেন, জামাত ছিল, ওই জোটকেও হেল্প করেছে কিনা জানি না। জানতে পারতাম, যদি তারা ক্ষমতায় আসতো তাহলে হয়তো তারাও এরকম কাউকে মন্ত্রী বানাতো কিনা, তাহলে তো বুঝতে পারতাম। কিন্তু এই যে অভিযোগটা উনি করেছে, অন্তর্বর্তীকালীন সরকারের একজন সক্রিয় সদস্য এবং পাওয়ারফুল মেম্বার ছিলেন উনি, অনেক দিন ছিলেন, শেষ দিকে এসে উনি নির্বাচনের তফসিল ঘোষণার পরে রিজাইন করেছেন। এর আগে সবই তো উনি জানেন। তাহলে বিএনপির জন্য এটা কিন্তু একটা মারাত্মক অভিযোগ। এই অভিযোগ বিএনপি কীভাবে সলভ করবে আমি জানি না। বিএনপি কীভাবে এই অভিযোগের জবাব দেবে? যতদিন যাবে এই জবাব যতদিন বিএনপি না দিবে, ততদিন পর্যন্ত এই অভিযোগটা কিন্তু ফুলে ফেপে বাড়তে থাকবে। আমি রাজনীতিবিদদের বলি, সরকারকে বলি, দেখেন আপনাদের প্রত্যেকটা কথা নিয়ে মানুষ কথা বলে, মানুষ আলোচনা করে, মানুষ প্রত্যেকটা কথার ব্যাখ্যা জানতে চায়। আপনি যদি ব্যাখ্যা দিতে না পারেন, আপনার ব্যর্থতা, কিন্তু এই ব্যর্থতার জন্য আপনাকে কিন্তু একদিন ভুগতে হবে। যা হোক, আমি ওই লাইনে যাচ্ছি না, আমি আরেকটু প্রশ্ন আসি। এখন প্রশ্ন হচ্ছে, এই ডিপ স্টেট কারা? দিস ইজ দ্য বার্নিং পয়েন্ট। ডিপ স্টেট কারা? তার আগে বলবো আপনার সঙ্গে একটা আলাপ করে নিই, আসলে ডিপ স্টেট বিষয়টা কি। আসলে এটা বুঝি ডিপ স্টেট কি। আমি ডিপ স্টেটের একটা মোটামুটি ব্যাখ্যা উইকিপিডিয়া ঘেটে বের করেছি, আপনাদের পড়ে শোনাই। সেটা হচ্ছে, ডিপ স্টেট বলতে রাষ্ট্রের ভেতরে থাকা এমন একটি প্রভাবশালী, অনির্বাচিত এবং গোপন নেটওয়ার্ককে বোঝায়, যারা নির্বাচিত সরকার বা রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনার বাইরে থেকে নিজস্ব এজেন্ডা অনুযায়ী রাষ্ট্রীয় নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করে। তাহলে যদি নির্বাচিত নয়, কিন্তু বুঝেন, অনির্বাচিত, মানে যে সরকারকে আপনারা দেখেন, আমরা দেখি অন্তর্বর্তীকালীন সরকারও অনির্বাচিত, এটাও ডিপ স্টেটের মাধ্যমে হয়তো আসছে। তো মানলাম ওটা একটা সরকার, দৃশ্যমান সরকার। তো এই দৃশ্যমান সরকারের বাইরে আরেকটা পাওয়ার, যা নাকি সরকারকে চালায়। এবং এরা কারা সেটাও আমি যেটা পেয়েছি সেটা আপনার সঙ্গে শেয়ার করি। এরা মূলত সামরিক, গোয়েন্দা সংস্থা, আমলাতন্ত্র বা শক্তিশালী কর্পোরেট চক্রের সমন্বয়ে গঠিত হয়। তাহলে আমরা কয়টা জিনিস পেলাম? একটা হলো সামরিক, আর একটা গোয়েন্দা সংস্থা, আর একটা আমলাতন্ত্র, আর একটা হলো শক্তিশালী কর্পোরেট চক্র। মাথায় রাখবেন কিন্তু। তাহলে আমি এখন জানতেই চাইতে পারি ডিপ স্টেট কারা বলেন, কারণ এরা সবাই সামরিক আমাদের এখানে আছে, গোয়েন্দা সংস্থাও আছে দেশে, এখন আমলাতন্ত্র আছে, শক্তিশালী কর্পোরেট চক্র আছে। এদের তো আমাদের জানা দরকার।
কারা চেয়েছিল একটা অনির্বাচিত সরকারকে আরো 5 বছর রাখতে চেয়েছিল, আরো 4 বছর রাখতে চেয়েছিল? কারা? আমাদের জানতে হবে না? বিনিময়ে তারা কি চেয়েছিল? যদি তাদেরকে আমরা চিহ্নিত করতে পারি তাহলে কিন্তু আমরা ওটাও বের করতে পারবো যে তারা বিনিময়ে কি চেয়েছিল। তারা কারা? প্রথম আলো ঠিক এই কাজটাই করেছে। পরের দিন তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি উপদেষ্টা ছিলেন আমাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ওনাকে জিজ্ঞাসা করেছেন যে সেই ডিপ স্টেটে কারা ছিল বলেন আপনি। এখন আসিফ মাহমুদ কিন্তু সেই জবাবটা দেননি। তিনি কি বলেছেন তার জবাবটা শুনেন। উনি বলেছেন ডিপ স্টেটে বৈদেশিক সহ অনেকগুলি পক্ষ ছিল, তাই সুনির্দিষ্ট করে কারো নাম আমি উল্লেখ করতে চাই না। এই জায়গাটাতেই আমার প্রশ্ন, আপনি উল্লেখ করতে চান না কেন? আজগুবি কথা বলেন নাকি বানায় বানায় বলেন? আমি যদি বলি আপনি একটা আওলা বাজানোর জন্য গেলে বানায় বানায় বলতেছেন, আপনি কি জবাব দেবেন? আমি বললাম যে অমুক অমুক আমি জানি, যারা নাকি এই সমস্ত আকাম কুকাম করছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর আকাম কুকামের নাম বললাম আমি, যে আমি জানি কিছু লোক এই ধরনের ভয়ঙ্কর পরিকল্পনা করেছিল, যত পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। এখন আপনি জানতে চাইবেন না পরিকল্পনাগুলি কে করছিল? কিন্তু আসলে কি? আসলে কোনো পরিকল্পনাই হয় নাই, কোনো ষড়যন্ত্রই হয় নাই। যদি এমন হয় তার মানে আপনি কিছু লোককে সন্দেহের আওতার মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। কেন এটা আপনি কেন করবেন? আমি ঠিক আছে, আমি কিন্তু ওই খলিল সাহেবের নিয়োগটা নিয়ে কোনো আপত্তি করছি না, কারণ ওটা একটা যুক্তি আছে, প্রশ্ন আপনি করতেই পারেন। কিন্তু আপনি যে বললেন যে আপনাদেরকে ডিপ স্টেট প্রস্তাব দিয়েছিল, এই ডিপ স্টেটগুলি কারা বলেন না কেন? এই প্রস্তাবটা কি ভালো ছিল? ভালো ছিল না। তাহলে এই মন্দ লোকদের নাম প্রকাশ করতে আপনার সমস্যাটা কি? তাদের আপনি কেন রক্ষা করতে চাচ্ছেন? তাহলে তাদের সঙ্গে আপনার একটা শেয়ার আছে, আপনার একটা লেনদেন হয়ে গেছে। দেখেন আরেক জায়গায় উনি কিন্তু বলেছেন যে তাদের সম্পর্কে, তারা এটা কেন করতে চাইছে, কে করছে, এই সম্পর্কে এই প্রথমে তাকে প্রশ্ন করছিল, তোর উত্তর উনি দিয়েছেন কি, যে দেন দরবারের অংশ হিসাবে আমাদের অ্যাপ্রোচ করা হয়েছিল। মানে আমাদের মানে উনি এবং আরো কেউ কেউ, হয়তো অন্য উপদেষ্টাদের সঙ্গেও তারা কথা বলেছিল। তার মানে পুরো গভর্নমেন্টের সঙ্গে না, ওনাদের সঙ্গে শিওর, এবং তাহলে আরো কারোর সঙ্গে, মানে আলাপগুলো আলাদা আলাদাভাবে হয়েছে, কিন্তু আলাপগুলো আলাদা আলাদাভাবে হয়েছে। এবং উনি কি বলছেন যে আমরা গণতন্ত্রের পক্ষে ছিলাম, কাজে নির্বাচনটা আমরা যথাসময়ে দিয়েছি 1.5 বছরের মধ্যে। ভাইরে একটা কথা বলি শোনেন, নির্বাচন আপনারা হাসিতে, ইচ্ছাতে, খুশিতে খুশিতে দেন নাই, নির্বাচন দিয়েছেন পেদানির ভয়ে। এটা বললে তো মন খারাপ করবেন। আর্মি চিফ বলছিল না যে 18 মাসের মধ্যে নির্বাচন হতে হবে? 18 মাসের মধ্যে নির্বাচন হয়েছে, ওই পেদানির ভয় দিয়েছেন নির্বাচন। আর এখন উদার শাসতেছেন ও মহামানব শাসতেছেন যে আপনারা গণতন্ত্রের পক্ষে ছিলেন। আপনারা গণতন্ত্রের পক্ষে ছিলেন, যে কামগুলি যে করছেন ওগুলি গণতন্ত্রের কাজ ছিল। লুটপাট তো কম হয় নাই, লুটপাট তো কম হয় নাই, আপনাদের অভিযোগ তো কম নাই। আপনি বাঙালির কি বুঝান? হিসাব দিচ্ছেন একটা, আমার এই ব্যাংক হিসাব। আরে ভাই, চুরি মালকে ব্যাংকে রাখে? চুরি মালকে ব্যাংকে রাখে নাকি? আপনারই দলের একজন দেখলাম, একজন আপনার দল থেকে পদত্যাগ করে গেছে, সে তো বলছে যে আপনার কম্পিউটার ল্যাপটপ সবগুলি সিজ করলে অনেক কিছু পাওয়া যাবে। এতদিন হয়তো ওগুলি ক্রাশ করে দিয়েছেন, কে জানে, পেয়ে যাবো খুব শিগগিরই। সংসার কেমন করে চালান, কোথা থেকে ইনকাম আসে, টাকা আসে, এগুলি বুঝবো না আমরা? 22,000 টাকা দামে কেটস কিনে এগুলো আমরা বুঝবো না? হিসাব সব বেড়ে যাবে, কটা দিন অপেক্ষা করেন না। কাজে এত জ্ঞানের আপনি তো লাভ নেই রে ভাই, ওই জ্ঞান তো আমরা বুঝি। কাজে ইলেকশন হয়েছে গণতন্ত্রের প্রতি আপনাদের প্রেমের কারণে না। আপনারা পারলে একদিন 1 ঘন্টা বেশি থাকলেও আপনাদের লাভ, ওটি আপনারা করতেন। ডিও লেটার লিখছিলেন না মোহাম্মদ এজাজকে মেয়র বানানোর জন্য? নিজের চিঠি, নিজের প্যাডে চিঠি লিখছেন। মোহাম্মদ এজাজ খুব ভালো মানুষ, এখন আবার সে তার বিজয় যাত্রায় কেন বাধা কেন? হ্যাঁ, চোরের চোর একটা, তো ওই চুরির ভাগ আপনি পান নাই ভাই। এইগুলি বইলা লাভ নাই। অনেক কথাই তো কইছেন, যখন উপদেষ্টা ছিলেন বলছেন এনসিপির সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, বলছেন না? বলছেন তো। পরে যেদিন উপদেষ্টা গিয়ে গেছে তারপরে এসে এনসিপিতে জয়েন করছেন। তো এগুলি ভাই আমরা জানি, এগুলি বোঝার মতো বুদ্ধি এই দেশের সাধারণ মানুষের আছে। আমরা সাধারণ মানুষ হইতে পারি, গরিব মানুষ হইতে পারি, কিন্তু এগুলি বুঝি ভাই। কাজে এই যে এখন মহামানব সাজার যে প্রবণতাটা, এই প্রবণতাটা ছাড়েন। আপনি কি ছিলেন, ডিপ স্টেট আপনাকে কি করছে? তবে আপনাকে আমি খুব বাহবা দিই, এরকম যে এখনো মাস্টার ডিগ্রিও পাস করেন নাই, খুব তো নাটক করে আবার নর্থ সাউথে যে ভর্তি হয়েছিলেন, পরীক্ষা দিচ্ছেন দেখলাম, ওই লেখাপড়ার কি খবর জানি না এখন পর্যন্ত। এর মধ্যেই যে কায়দা কানুন শিখে গেছেন,
যে খবরটা পাচ্ছি পাবো, আশা করি আল্লাহর রহমতে সব পেয়ে যাবো। তো এটার জন্য আপনাকে আমি বাহবা দিই যে আপনি একদম মেধাবী লোক, কোনো সন্দেহ নেই, ওই কাজে খুব মেধা আপনার আছে, বাকিটুকু জানা যাবে। যাই হোক, আমি যেটা বলবো, আমার যেটা বক্তব্য সরকারের কাছে, যে এইগুলো সমাধান করেন ভাই। যারা ডিপ স্টেটকে খুঁজে বের করেন, ওনাকে জিজ্ঞাসা করেন ভাই ডিপ স্টেটকে তাদেরকে দেশ চালানোর জন্য আমাদের জানা দরকার, তারপরে আলোচনা হবে। প্রিয় দর্শক, এটা নিয়ে আর বেশি কথা বলি না, এখন এই পর্যন্তই।